নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 9 অর্থাৎ বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয় অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটা নির্বাচন করো যে কোনো চারটি। কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাপ জানার জন্য বস্তুটির অপশান এ ত্বরণ, অপশান বি সরণ, অপশান সি গতি, অপশান ডি বেগ মাপতে হবে। সঠিকটা হবে অপশান এ ত্বরণ। তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি একই থাকে, অপশান ডি বলা সম্ভব নয়। সঠিকটা হবে অপশান বি বাড়ে। একটা বাদামি বর্ণের গ্যাস হলো অপশান এ অ্যামোনিয়া, অপশান বি হাইড্রোজেন সালফাইড, অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান ডি অক্সিজেন। সঠিকটা হবে অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড। প্লবতার একক হলো অপশান এ নিউটন, অপশান বি নিউটন পার বর্গমিটার, অপশান সি নিউটন ইন্টু মিটার, অপশান বি নিউটন পার মিটার। সঠিকটা হবে অপশান এ নিউটন। 1/5 প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধক্ষেপ পড়বে? অপশান এ কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে, অপশান সি জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে, অপশান ডি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে। 2/1 206 PB82 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে? 82টাই হবে, তার 82। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান হচ্ছে 29.4। দেখো 3 ইন্টু 9.8 হবে, তার 29.4। এবার নিউটন। তারপরে একটা বাক্যে উত্তর দাও। স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারদস্তম্ভের সমান? এটা হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের সমান। অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন করে? হোল টু SO4, সেখান থেকে আমি কি পাচ্ছি 2NH4 প্লাস SO4 এর 2 মাইনাস, তাহলে উৎপন্ন আয়ন সমূহ কি হচ্ছে? অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস আর সালফেট আয়ন হচ্ছে SO4 2। সালফেটের জলীয় দ্রবণে NH4 প্লাস এবং SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়। 3/3 একটা ক্ষারীয় অক্সাইডের উদাহরণ দাও। উত্তরটা হবে Na2O। 3/4 সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগের কিরূপ পরিবর্তন হয় লেখো। এটা হচ্ছে রৈখিকভাবে বৃদ্ধি পায়। 3/5 বল পরিমাপক যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। 3/6 Cl থেকে Cl মাইনাস কীভাবে তৈরি হলো? ইলেকট্রন গ্রহণ করে। 4/1 নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো, চিহ্নগুলি কি নির্দেশ করে লেখো। আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখার বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাণ বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। M1 ও M2 ভরের দুটি বস্তুকণা, যেখানে 2 হচ্ছে M1 এর থেকে বড়। কেন্দ্রক সংযোজী দূরত্ব d হলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বস্তুকণা দুটির মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল A proportional to M1 into M2 যখন d ধ্রুবক এবং A proportional to 1/d স্কয়ার যখন M1 M2 ধ্রুবক। তাহলে A proportional to M1 M2 divided by d স্কয়ার যখন M1 M2 ও d সকলেই পরিবর্তনশীল। তাহলে F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার, যেখানে জি একটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক জিকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে F ইকুয়াল টু জি ইন্টু M1 বাই M2 বাই ডি স্কোয়ার মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। 4/2 চাপ কাকে বলে? একটা গামলায় 5 কেজি জল আছে। গামলার মেঝের ক্ষেত্রফল 0.2 বর্গমিটার। তাহলে গামলার তলদেশের উপর জলের চাপ কত? তাহলে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই চাপ বলে। জলের চাপ নির্ণয়ের জন্য আমরা নিচের সূত্রটা ব্যবহার করব। তাহলে P ইকুয়াল টু HPG, যেখানে P হচ্ছে চাপ, পাস্কাল দিয়ে লিখতে পারি, অর্থাৎ জলের উচ্চতা। এটা আমরা মিটার দিয়ে লিখতে পারি। P মানে এখানে জলের ঘনত্ব বোঝাচ্ছে, যেটা 1000 কেজি পার মিটার কিউব। আর জি অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জলের উচ্চতা এইচ বের করব এখান থেকে। জলের ভর দেওয়া আছে M ইকুয়াল টু জি, জলের ঘনত্ব দেওয়া আছে P ইকুয়াল টু কেজি পার মিটার কিউব। তাহলে গামলার তলদেশের ক্ষেত্রফল এরিয়া বলে দিয়েছে 0.2 মিটার স্কোয়ার। তাহলে জলের আয়তন কী করবো? V ইকুয়াল টু M বাই P, তার মানে 5 ডিভাইডেড বাই 1000, তার মানে হচ্ছে 0.005 মিটার কিউব। তার মানে জলের উচ্চতা কী হবে? H ইকুয়াল টু V বাই A। তাহলে হচ্ছে ভিটা আমার কত বেরিয়েছিল? 0.005 ডিভাইডেড বাই 0.2, তার মানে হচ্ছে 0.025 মিটার। এবার হচ্ছে আমরা ইকুয়াল টু HPG, তাহলে হচ্ছে 0.25 ইন্টু 1000 ইন্টু 9.81, তাহলে P ইকুয়াল টু 245.25 পাস্কাল। তাহলে গামলার তলদেশে জলের চাপ হচ্ছে 245.25 পাস্কাল। এটা গেল আমার। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে? উৎপন্ন পদার্থটির নাম ও বর্ণ কি? ম্যাগনেসিয়াম
ফিতাকে বায়ুতে দহন করলে এটি অক্সিজেন O2 এর সাথে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড MgO তৈরি করে। রাসায়নিক সমীকরণ 2Mg + O2, সেখান থেকে 2MgO। উৎপন্ন পদার্থের নাম ও বর্ণ। নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, বর্ণ সাদা। এর সময় ম্যাগনেসিয়াম অত্যন্ত উজ্জ্বল সাদা আলো উৎপন্ন করে, যা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। 4 লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করবে, সমীকরণ সহ লেখো। 1 নম্বরে লোহার গুঁড়োর সাথে প্রতিক্রিয়া। লোহার গুঁড়ো H2SO4 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ H2 উৎপন্ন করে, যা বাতাসে জ্বলতে পারে। রাসায়নিক সমীকরণ Fe + H2SO4, তাহলে FeSO4 + H2, তাহলে চিহ্নিতকরণ গ্যাসের পরীক্ষা। হাইড্রোজেন গ্যাস একটা জ্বলন্ত কাঠির সংস্পর্শে পপ শব্দ করে জ্বলে ওঠে। আর ফেরাস সালফাইডের সাথে প্রতিক্রিয়া। ফেরাস সালফাইড H2SO4 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S গ্যাস উৎপন্ন করে, যা দুর্গন্ধযুক্ত পচা ডিমের গন্ধ হয় আর কি, দুর্গন্ধটা। তাহলে এর রাসায়নিক সমীকরণ কী হবে? FeS + H2SO4, তাহলে FeSO4 + H2S, তাহলে চিহ্নিতকরণ গন্ধ পরীক্ষা। উৎপন্ন H2S গ্যাস পচা ডিমের মতো তীব্র দুর্গন্ধযুক্ত হয়। তাহলে ফলাফল কি পেলাম আমি? 1 নম্বরে যদি জ্বলনযুক্ত গ্যাস অর্থাৎ H2 উৎপন্ন করে, তাহলে নমুনাটায় লোহার গুঁড়ো আছে। আর যদি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস H2S উৎপন্ন হয়, তাহলে নমুনাটা হচ্ছে ফেরাস সালফাইড। 4-5 গাণিতিক রূপসহ কুলম্বের সূত্রটি লেখো। বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম্ব দুটি তড়িৎ আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কিত সূত্রটি আবিষ্কার করেছিলেন। কুলম্বের সূত্র: দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রের ব্যাখ্যা: বস্তুদ্বয়ের আধান Q1 এবং Q2 এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব r হলে F = Q1 × Q2 যখন r ধ্রুবক, তাহলে F = 1/r²। যখন Q1 × Q2 ধ্রুবক, তাহলে দুটো সম্পর্ককে সমন্বিত করে কি পাই? F = Q1/Q2/r²। যখন Q1 ও Q2 ও r উভয় পরিবর্তনশীল, তাহলে F = K × Q1 Q2/r², যেখানে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। লাইসেন্স: চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম হচ্ছে কোন কোষ? অপশান এ, অপশান বি রড কোষ, অপশান সি রক্ত কোষ, অপশান বি পেশি কোষ। সঠিকটা হবে অপশান এ কোন কোষ। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে, অপশান এ বৃক্ক, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি ফুসফুস, অপশান ডি মস্তিষ্ক। সঠিক উত্তরটা হবে অপশান এ বৃক্ক। যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরিতে সাহায্য করে সেটি হচ্ছে অপশান এ গলগি বস্তু, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি লাইসোজোম, অপশান ডি রাইবোজোম। উত্তরটা হবে অপশান ডি রাইবোজোম। 2-1 দেহের বাইরে ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা ড্যাশ কলার কাজ, এটা হবে আবরণী কলা। মিল খুঁজে উত্তর লেখো। মিটোকন্ড্রিয়া ক্রিস্টি ক্লোরোপ্লাস্টের গ্রানা হবে। একটি বাক্যে উত্তর দাও। রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? উত্তরটা হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। 4-1 কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এটা হবে লাইসোজোম। অঙ্গাণুটার একটা কাজ লেখো, খাদ্যকে হজম করা। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরি হতে দেয় না। দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য দেখা যায়, যা দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে। পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটার একটা পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। আচ্ছা, পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণু মানে এখানে নিউক্লিয়াসের কথা বলেছে, ঠিক আছে? এবার নিউক্লিয়াসের ছবিটা আমরা দেখে নাও আর তার এরকম বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।